নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর ৩ তরঙ্গ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই আমার গল্প শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের পাঠ। উপন্যাসের ৫ম পর্ব। অরুন্ধতী চলে গেলে সত্যি সত্যি ভারী কষ্ট হলো কেতকীর। বাড়িটা যেন শূন্য হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ খালি বাড়িতে বসে ভাবল তার কথা। বঞ্চিত বিড়ম্বিত মানুষ আর কাকে বলে? ১৮-১৯ বছরের একটা নিতান্ত গ্রাম্য মেয়ে কোথায় চলল আশ্রয়ের জন্য? সে বরং আর একটু জোর করলেই পারত, হয়তোবা থেকে যেত। আর থাকলে সব দিক থেকেই সুবিধে হতো কেতকীর। বসে থাকতে থাকতে এক সময় চিরুনি হাতে তুলে নিল। এই সময় অরুন্ধতী চুল বেঁধে দেয় তার। কদিনেই অভ্যেস হয়ে গেছে। প্রথমে কেতকী হাসত, হেই করছো কি? ওইটুকুটুকু ঘোড়ার ল্যাজ, তার আবার? অরুন্ধতী নরম হাতে আঁচড়াতে আঁচড়াতে বলতো, কি সুন্দর পশমের মতো, বড় করেন না কেন? বড় করব কি রে, কম্বলের মতো পিট কুটকুট করুক আর কি। ইস, কি যে বলেন! শাড়ির সঙ্গে ওরকম কিন্তু আমার ভালো লাগে না, ওটা ফ্রকের। তা হোক বাপু, সুবিধেটাই আসল। বাহ, সৌন্দর্য বুঝি কিছু নয়? যা চেহারা! অরুন্ধতী খুব সরলভাবে, খুব ছেলে মানুষের মতো বলতো, কি সুন্দর। সেই কি সুন্দর বলাটুকুর মধ্যে যে তার এতটুকু ভেজাল থাকতো না, সেটা বুঝতে পারত কেতকী। যত না খুশি হতো, ভালো লাগতো তার চেয়ে বেশি। আর তারপর চুল বাঁধা হয়ে গেলে শরীরটা যেন হালকাও লাগতো অনেক। এই তো এখনই বিরক্ত লাগছে ঘাড়ের কাছে। বিকেলে গা ধুয়ে এলেই লেবুর গন্ধওয়ালা ঠান্ডা পানীয়টি হাতের কাছে। ডাক্তার বলেছে প্রত্যেক দিন ১ গ্লাস চিনির জল খেতে। শোবার আগে মিল্ক অব ম্যাগনেসিয়া খাওয়ার জন্য পেয়ালা, চামচে জল, সব ঠিক। আবার একটি ছোট্ট মিঠে পান কাচের প্লেটে। সাধে কি আর সোমনাথের মা মুগ্ধ হয়েছিলেন? কিন্তু সোমনাথটা কি? এমন মেয়েটাকে ওর চোখে পড়েনি? হঠাৎ কোথায় কামড় পড়ল? পড়েনি বলেই কি আমি? যদি পড়তো তবে 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 কি? বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে ধুতেও এই কথাটাই ভাবল সে। ফিরে এসে ঘাড়ে গলায় পাউডার বুলোতে বুলোতেও তাই ভাবল। কি হতো তাহলে? কি হতো? কেতকীর কি তবে জায়গা হতো না এই ঘরে, এখানে? বুকের তলায় কাঁটা খচখচ করল। তারপরেই মনে হলো, সোমনাথ এখনো ফিরছে না কেন? সে তো জানে কেতকী একা আছে, কেতকীর শরীর খারাপ, তবু এত দেরি করছে কেন? অস্থির পায়ে জানলায় এলো। জানলা থেকে এ ঘরে, এ ঘর থেকে ও ঘরে। শেষে দরজা খুলে একেবারে বাইরে এসে দাঁড়ালো। মাথার ওপর কলকাতার ফিকে রঙের এক ফালি আকাশ ঝুলে রইল পর্দার মতো। ফিরে এসে সোমনাথ অবাক। এ কি, এখানে দাঁড়িয়ে? 2 চোখ ছাপিয়ে জল এলো কেতকীর। তুমি এতক্ষণে এলে? দেরি হয়েছে? হয়নি, কিন্তু আমি তো দেরি করিনি, গাড়ি ছাড়তেই চলে এসেছি। কেতকী ঘরে ঢুকতে ঢুকতে ফিরে দাঁড়িয়ে চোখ টান করল। ও, গাড়ি ছাড়লো তবে তুমি রওনা হয়েছ? মাত্র 6 মিনিট। 6 মিনিট কেন, 6 ঘন্টা, 6 দিন হলেও তাই করতে। গম গম করে কেতকী নিজেকে যেন আছড়ে ফেলল বিছানায়। একেবারে পৌঁছিয়ে দিয়ে এলে না কেন? কি বলবে সোমনাথ? চুপচাপ পাঞ্জাবিটা খুলে লটকে দিল ব্র্যাকেটে। তারপর সিগারেট ধরালো একটা। মনটা তার শতই ভার ছিল, আরো ভার হলো। ক্ষুব্ধ কেতকী অনেকক্ষণ গজগজ করল আপন মনে। তারপর উঠে বসল। আমি কাল মার কাছে যাব। মার কাছে? অবাক না হয়ে পারল না সোমনাথ। কেন, উনি কি কোনো খবর পাঠিয়েছেন তোমাকে? খবর আবার পাঠাবেন কি? নিজের মার কাছে যাব, তারও তো খবরাখবরের দরকার দেখি না। তার সঙ্গে কি আমার মান অপমানের সম্বন্ধ?
ও, এখানে থাকার তো আর কোনো মানেই হয় না আমার। এসব তুমি কি বলছো কেকা? যা ঠিক তাই বলছি। এই তোমার ঠিক? হ্যাঁ, এই আমার ঠিক। তুমি জানো আমার কেউ নেই, কিছু নেই, তাই দয়া করো। আমি কি তোমার মনের কথা বুঝি না? ছি। সোমনাথ কাছে এলো। অকারণে নিজেকে কষ্ট দিও না। আমিও আর সইতে পারি না এসব কথা। দু হাতের ব্যাকুল আলিঙ্গনে স্বামীকে কাছে টেনে নিল কেতকী। তবে তুমি এতক্ষণ কি করলে? কি করলে আমাকে ফেলে গিয়ে? বোকা নাকি? সস্নেহে হাসল সোমনাথ। সান্নিধ্যের ঘনতায় অকৃত্রিম প্রেমের উত্তপ্ত স্রোতে ভাসিয়ে দিল স্ত্রীকে। কিন্তু কয়েকদিন বাদে আবার অশান্ত হয়ে উঠল কেতকীর হৃদয়। মেঘে ভরে গেল তার মনের আকাশ। সেদিন ফিরে এসে অবস্থা দেখে গয়নার থলিটি স্ত্রীর হাতে তুলে দিতে আর ভরসা পায়নি সোমনাথ। রেখে দিয়েছিল তার কাজ করবার টেবিলের দেরাজে। ভেবেছিল ওর মন শান্ত হলে কোনো এক সময় বুঝিয়ে শুনিয়ে রেখে দিতে বলবে। তারপর ভুলে গেল একেবারে। দেরাজটা সর্বদা ব্যবহার না হলেও ব্যবহার হয়। কোনো কারণে সেটি খুলে কেতকী অবাক হয়ে গেল। ভেবেই পেল না এটা কোথা থেকে এলো, কে আনলো। মনে পড়ল যাবার আগের দিন দুপুরে অরুন্ধতী ঠিক এই থলিটি নিয়েই কুণ্ঠিত মুখে এসে দাঁড়িয়েছিল কাছে। কেতকী শাশুড়ির ওপর অভিমানবশত গ্রহণ করেনি। কেন করবে? ভদ্রমহিলা তো তাকে দিয়ে যাননি। যাকে দেবার যোগ্য ভেবেছেন তাকেই দিয়েছেন। সে কেন যেচে এই অপমান মাথা পেতে নেবে? অরুন্ধতী কোলের ওপর ফেলে দিয়েছিল। উনি তো আপনাকে দেখেননি, এই ওর শেষ চিহ্ন। কেতকী শক্ত মুখে বলেছিল, না। হয়তো অনেক যত্ন করে আপনাদের জন্যই রেখেছিলেন। বলতে বলতে অরুন্ধতীর গলা ধরে এলো। আমি খুলেও দেখিনি আপনার হাতে দেব বলে। উঠে আসতে আসতে কেতকী জবাব দিল, ভুল করেছ, ওটা আমি কখনো নিতে পারি না। তবে সেই থলি সোমনাথের দেরাজে এলো কি করে? ওই কি রেখে গেছে কোনো সুযোগে? তা তো মনে হয় না। আর যেখানেই রাখুক, সোমনাথের দেরাজে সে হাত দেবে না। সোমনাথের ছায়াও সে মারায়নি যে কদিন ছিল। তবে এলো কি করে? আবার তার ছটফটানি আরম্ভ হলো। সোমনাথের সঙ্গে কখনো একা দেখা করে কি দিয়ে গেছে? ঘোড়া ডিঙিয়ে ঘাস। কিন্তু কখন কখন দেখা করল? ওরা কি তাকে বোকা ঠকিয়ে দেখাশোনা করেছে তবে? বলাই বাহুল্য, এরপরে আর কুচিন্তার মাত্রা জ্ঞান রইল না। মনেও রইল না এই কালই অরুন্ধতীর চিঠি এখনো কেন এলো না দেখে কত ব্যাকুল হয়েছে। ঝগড়া করেছে সোমনাথের সঙ্গে, সে কেন ভালো করে থাকতে বলল না তাকে? কেন মেয়েটাকে পাঠিয়ে দিল অমন একটা অজানা জায়গায়? ভেবেছে ওখান থেকে ওকে নিয়েই আসতে হবে। মনে হয়েছে দিন আর কাটছে না ওকে বিদায় দিয়ে। আরও কত স্নেহ মমতায় সিক্ত হয়েছে মন। একটা আবদ্ধ ইঁদুরের মতো সে ছুটোছুটি করতে লাগলো সারা বাড়ি। আর সোমনাথ আপিস থেকে ফিরে ঘরে পা দেয়া মাত্রই মুখোমুখি দাঁড়ালো একেবারে। আজকাল কি তুমি আমার সঙ্গে লুকোচুরি করো? লুকোচুরি? গলার টাইটা খুলতে গিয়ে হাত থমকালো তার। হ্যাঁ, আমাকে অসম্মান করতেও বোধহয় তোমার আটকায় না, না? কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। বলো, আমার ওপর আজকাল তোমার মনের ভাবটা কি? পাগলামি করো না, হয়েছে কি? ক্লান্ত সোমনাথ জামা জুতো শুদ্ধ বসে পড়ল চেয়ারে। এটা কোথা থেকে এলো জানতে পারি? বুকের আড়াল থেকে বেরিয়ে এলো লাল শালুর থলিটা। সঙ্গে সঙ্গে সোমনাথের রক্তে একটা হিম স্রোত বয়ে গেল। মার হাতে এমব্রয়ডারি করা থলি। কি সুন্দর, কি ভালোবেসেছে একদিন মার হাতের এই সেলাইয়ের কাজ। মার সেই নীল শিরা ওঠা বাদামি মুখের নিবিষ্টতাকে। আজ সেই কাজ করা থলিটি কি শেষে এই দুঃখের মূল হলো? জবাব দিল, ওটা আমার মার শেষ চিহ্ন। তা আমি জানি, এলো কোথা থেকে সেটাই জানতে চাইছি। অরুন্ধতী আমার হাতে দিল। আমি ফেলে আসতে পারিনি। দোষ হয়েছে? হ্যাঁ হয়েছে, 100 বার হয়েছে। তুমি জানো আমাকেও সে এটা দিতে চেয়েছিল? জানি। ও, কথাবার্তা তাহলে অনেক হয়েছে।
ট্যাক্সির অন্ধকার, স্টেশনে নীরব মিলন, সবই সার্থক হয়েছে তাহলে সেদিন। হায় ঈশ্বর! ঈশ্বর বেচারাকে আর টেনো না। শুধু তুমি আমাকে এ কথাটা বলো, যা আমাদের নয়, যা আমি নিতে পারিনি, যা নিলে আমার অপমান হয়, তা তুমি আনলে কি করে হাত পেতে? হাত পেতে আনিনি, কিন্তু আনতেই হলো। এত গয়না নিয়ে ওর চলাফেরা করা উচিত নয় বলেই আনলুম। ও, ওর জন্যে তো ভারী দরদ। ওর ভালো মন্দের কর্তা তুমি কবে থেকে হলে? ঈষৎ উষ্ণ হল সোমনাথ। এত লেখাপড়া শিখেছ, তোমার এর চেয়ে ভদ্র হওয়া উচিত ছিল কেকা। জ্বলে উঠল কেতকী, প্রায় উঁচু গলায় বলল, এখন যে লেখাপড়া জানা মেয়েদের তোমার অভদ্র লাগবেই তা আমি জানি। না, জানো না, জানবার মন নেই তোমার। যত মনের বালাই তো এখন তুমি একজন মানুষের ভেতরেই দেখতে পাবে, কিন্তু তাকে তুমি যতই বড় ভাবো না কেন, সত্যি সে তত বড় নয়। আমি কিছুই ভাবি না। কেন ভাববে না? খুব ভাবো। দিন রাত ঝিয়ের মতো শরীর খাটাতেই যারা ওস্তাদ, তাদের জন্যই তোমাদের পুরুষদের ভালোবাসার অন্ত নেই। মগজ কম থাকলেই শরীরে শক্তি থাকে, এ কথাটা জেনে রেখো তুমি। সোমনাথ নোংরা ঘরের চারদিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, অবিরাম শুয়ে বসে মগজের চর্চা না করে শরীরকে যদি একটু খাটাতে, তাহলে আর কিছু না হোক অসৎ চিন্তার কষ্ট থেকে অন্তত রেহাই পেতে। বলতে বলতে সোজা সে বেরিয়ে গেল বাড়ি থেকে। আর কেতকী লুটিয়ে পড়ল বিছানায়। চোখের জলের ধারা নামল গাল বেয়ে, বুক বেয়ে। এতক্ষণে তার ভেতরকার আসল মানুষটি যেন ফিরে এলো সম্বিত পেয়ে। কাঁদতে কাঁদতে নিজেকে ধিক্কার দিল। ছি ছি, এ আমি কি করলাম? কি করলাম? আমি কি হলাম? এমন তো ছিলাম না আমি। এই বিষ দাঁত কোথায় লুকিয়েছিল এতদিন? রাস্তায় বেরিয়ে পথে পথে এলোমেলো ঘুরতে ঘুরতে সোমনাথের হৃদয়ে অনুতপ্ত হল। কেতকীকে কঠিন কথা বলতে সে অভ্যস্ত নয়। এমন কোনো কারণ অবশ্যই ঘটেনি জীবনে। ঝগড়াঝাঁটি, মান অভিমান তো কতবার কত রকম করে হয়েছে, কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে এভাবে কথা কাটাকাটি ভাবতেও পারে না সোমনাথ। কেতকীর মন যখন খারাপই হয়েছে, অবুঝ হয়েছে, তখন তার তো সেটা মেনে নেওয়া উচিত ছিল। সোমনাথ উল্টো দিক থেকে ভেবে দেখল ব্যাপারটা। যদি তার না হয়ে এই ঘটনাটা কেতকীর হতো, কেতকীকে ভালোবাসে এমন একটি পুরুষের সঙ্গে তার দেখা হতো। ভালোবাসে? বিদ্যুতের মতো কথাটাই প্রথম হঠাৎ ধাক্কা দিল সোমনাথকে। অরুন্ধতী কি ভালোবাসে তাকে? অরুন্ধতীর কার্যকলাপে কখনো কি ধরা দিয়েছে সেই 4টি অক্ষর? এই যে 7 দিন ছিল, এর মধ্যে কি তার এতটুকু আভাস চোখে পড়েছে কখনো? কেতকীর মতো শান্ত, ভদ্র, পরিচ্ছন্ন মেয়ে কি সেই জন্যেই এমন পাগলের মতো ব্যবহার করছে? কিন্তু কই, সে তো কোনোদিন কিছু লক্ষ্য করেনি। প্রথম দিন থেকে ভাবতে চেষ্টা করল মেয়েটিকে। এমন কিছুই প্রমাণ জোগাড় করতে পারল না যা থেকে এই শব্দটি প্রয়োগ করা চলে তার উপরে। একটু কি হতাশ হলো সোমনাথ? তার 24 বছরের উদ্দাম যৌবন কি একটু ব্যথিত হলো? সে কাউকে তাকিয়ে দেখুক বা না দেখুক, তাকে কোনো সুন্দরী মেয়ে প্রাণপণে চাইছে, এ চিন্তাটা নিতান্ত মন্দ কি? অরুন্ধতী যদি তাকে ভালোবেসেই থাকে, বাসুক না, ক্ষতি কি? সে তো আর বাসছে না। কিন্তু যাবার আগের মুহূর্তে, ঠিক ট্রেনটা যখন ছেড়ে দিল, জানলা দিয়ে 2টি জল ভরা ব্যাকুল চোখে কি ভাষা ছিল? যখন নিচু হয়ে প্রণাম করল, কি কথা ছিল তার মনে? তরঙ্গিনী বলেছিলেন, প্রণাম করো, স্বামী মেয়েদের সব। অরুন্ধতী কি তবে মনে মনে সেদিনও সেই আদেশই পালন করেছিল? ছি, এসব কি ভাবছে সে? দিকভ্রান্ত ঘোড়াকে যেমন চাবুক মেরে ফিরিয়ে আনে, সোমনাথ ঠিক তেমনি চাবুক মারল মনকে। কেতকীর প্রতি কি এতে বিশ্বাসঘাতকতা হচ্ছে না? যে কেতকী আমার একমাত্র, আমার সব, আমার সকল সুখ দুঃখের চিন্তা ভাবনার একচ্ছত্র অধিকারিণী, যে আমার জন্য সব ভাসিয়ে নিঃসংকোচে চলে এসেছে, যে আমাকে ভালোবাসে বলেই এত ভয় পেয়েছে, কষ্ট পেয়েছে, সন্দেহের আগুনে পুড়ে মরেছে অহরহ। ছি ছি, তাকে ছাড়া এসব আমি কি ভাবছি আজ? কেন ভাবছি? কেকা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমার অদ্বিতীয়া, আমার চোখের আলো, জীবনের আনন্দ, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো।
দ্রুত পা চালালো সে বাড়ির দিকে। ততক্ষণে নিজের মনকে শান্ত করে গা ধুয়ে এসেছে কেতকী। নিচু হয়ে বিছানা করছিল। আস্তে সোমনাথ এসে দাঁড়ালো পেছনে। খাটো ঘন চুল লুটিয়ে আছে এলোমেলো। সাবানের মৃদু গন্ধে ঘরের বাতাস সুরভিত। টেবিল ল্যাম্পের নীলচে আলো পরিবেশটিতে শান্তি ছড়িয়ে দিয়েছে। কাপড়ের আঁচল দিয়ে কানের পিঠের জল মুছতে মুছতে এদিকে মুখ ফেরালো কেতকী। স্বামীকে দেখে থমকে রইল অনেকক্ষণ। একটু রাত হয়েছে, একটু নিবিড়তা নেমেছে ঘরে। সোমনাথ তাকিয়ে রইল স্ত্রীর দিকে। একটু ভারী হয়েছে শরীর, নিঃশ্বাস প্রশ্বাস সবেতেই মাতৃত্বের আভাস। একটা অদ্ভুত ভালো লাগায়, ভালোবাসায় বুকটা টনটন করে উঠল। এ কথা ভাবতে আরো ভালো লাগলো, ওরই সন্তান আপন রক্ত মাংস দিয়ে আজ কেতকী লালন করছে নিজের মধ্যে। আস্তে আস্তে কাছে এগিয়ে এলো, দুই কাঁধের ওপর হাত রেখে তাকিয়ে দেখতে দেখতে কেতকীর ভেজা ভেজা শ্যামল গালে দুর্বার আবেগে প্রণয় চিহ্ন এঁকে দিল সোমনাথ। জোনাকি টিপ টিপ, টিম টিম আলো। রাত ৮টার নিশুতি রাতের হরিণডাঙ্গা স্টেশনে নামলো এসে অরুন্ধতী। লণ্ঠনার লাঠি হাতে জমিদারের সরকার দাঁড়িয়েই ছিল অপেক্ষায়। সঙ্গে কালো কস্তাপার শাড়ি পরা তাগা হাতে ঝি। অরুন্ধতীকে চিনে নিতে তাদের দেরি হলো না, কেননা ওই স্টেশনে ওই ট্রেনটির ১ মিনিটের অবস্থানে একমাত্র অরুন্ধতীই নামল। আর তাকে নামিয়ে দিয়েই হুশ করে আবার চলে গেল কোথায়, কত দূরে। বোকার মতো শূন্য দৃষ্টিতে চকচকে লাইনটার উপর তাকিয়ে দাঁড়িয়ে রইল অরুন্ধতী। গাড়ি আসার সম্মানার্থে একটু যেন আড়মোড়া ভেঙেছিল স্টেশনটা। তারপরই চুপ। নীরবতার কোনো অতল তিমিরে ডুব দিল সব। কেবল মশার ভন ভন আর মাঝে মাঝে চটাপট হাতের আওয়াজ। কুলিরা ঘুমোচ্ছে মুড়ি দিয়ে। ঝি লণ্ঠনটা তুলে ধরল মুখের ওপর। হ্যাঁ গা, আপনি কলকাতা থেকে আসছেন? অরুন্ধতী সচেতন হয়ে বলল, হ্যাঁ। জমিদার বাড়ি যাবে তো? হ্যাঁ। এই তোমার সব জিনিস? এই। কই গো সরকার বাবু? এই যে। ব্যস্ত সমস্ত হয়ে আধবুড়ো মানুষটি এগিয়ে এলো। কুলিকে ডেকে বলল, এই মাল তোল, মাল তোল। আর কিছু নেই তো মা? না, আর কিছু নেই। তাহলে চলুন। চলো গো। অরুন্ধতীর দিকে একবার মুখ ফিরিয়ে এগিয়ে গেল ঝি। আর তাদের পিছনে পিছনে দম দেওয়া কলের পুতুলের মতো অরুন্ধতীও এগোতে লাগলো। পায়ে পায়ে লণ্ঠনের রেখা ধরে চলতে চলতে সম্পূর্ণ অপরিচিত দুটি স্ত্রী পুরুষের দিকে তাকিয়ে কেমন অজানা ভয়ে বুক কেঁপে উঠল তার। দিনের বেলায় আসা উচিত ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন জীবনের প্রথম প্রবেশদ্বার। সকাল থেকে ট্রেনও তো কম ছিল না। কিন্তু মনের অগোচর পাপ নেই। দিনে এলে আসবার সময়টুকুতে সে দেখতে পেত না সোমনাথকে। আজ সোমবার, তার আপিস ছিল। শুধু সেই লোভটুকু, সেই ইচ্ছেটুকু। তা নইলে গ্রামের সন্ধ্যা রাত্রি যে শহরের গভীর রাত্রির চেয়েও গাঢ়, তা কি সে অনুমান করেনি? অনেকবার ভাবেনি সেই কথা? তবু পারেনি মনের সঙ্গে যুদ্ধ করে। সেই ছোট্ট ইচ্ছের কামড়টুকু এড়াতে পারেনি। মনে হয়েছিল এই তো শেষ, একটু না হয় দীর্ঘই হোক এই বিদায়, আর একটু সান্নিধ্যের কাঙাল অনুভূতি। এই যে, এখান দিয়ে এসো, ইঁদারা আছে। ঝি সাবধান করল। হোঁচট খেতে খেতে অরুন্ধতী সামলে নিল নিজেকে। ঘুমে নিবিড় কালো কালো লোহার রেলিং ঘেরা স্টেশন পার হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। মাথার উপর তারা ভরা আকাশের তলায় মশারির মতো প্রশস্ত ছায়া ফেলেছে বুড়ো বাদামের পাতা। আরো অন্ধকার। গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। একটা কুকুর ঘুরে ঘুরে তার চাকাটা শুকছিল। একটা লাথি মারল কে। আর্তনাদ করে সরে গেল কুকুরটা। ওই অন্ধকারেও অরুন্ধতী তার জীবনের ব্যর্থ করুণ দুটি চোখ দেখতে পেল মনে মনে। গাড়োয়ান তাড়াতাড়ি কাচের বাক্সে কুপি জ্বালিয়ে নিচে ঝুলিয়ে দিল। সরকার মশাই সহৃদয় গলায় বললেন, এবার আপনি উঠে বসুন তো মা, গরু জুতে দিক। একটু থমকে দীর্ঘশ্বাস ফেলে উঠে এলো অরুন্ধতী। তারপর ভিতরের অন্ধকারে খড়ের গদির বিছানায় একেবারে ডুবিয়ে দিল নিজের অস্তিত্ব। আঁকা বাঁকা এবড়ো খেবড়ো রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলল গরুর গাড়ি।
গাড়োয়ানের জীবের গরু খেদানো টকটক আওয়াজ, দুপাশের ঝোপঝাড়, আমবাগান, জামবাগান, ধান ক্ষেত, বাঁশবন সবকিছু সচকিত করে তুলল। আর সব চুপ, কেবল লক্ষ লক্ষ জোনাকির সবুজ আলো আর ঝিঁঝি পোকার একটানা কর্কশ ডাক। অরুন্ধতির মনে হল অন্ধকারের অনন্ত যাত্রায় চলেছে সে, যে অন্ধকার আজ তার কাছে মৃত্যুর চেয়েও ভয়াবহ, তার চেয়েও নিস্তাপ। কিন্তু খানিক পরে লোকজনের বসতির আভাস পাওয়া গেল, আলোর বিন্দু দেখা গেল মাঝে মাঝে। আরও পরে সাদা চুনকাম করা থানা, ঝি চিনিয়ে দিল। ঘোড়ার ডাক শোনা গেল সেখান থেকে, গৃহপালিত কুকুর পাহারা দিলে ঘেউ ঘেউ করে। অবশেষে দেখা গেল জমিদার বাড়ির উদ্ধত হ্যাজাগের কড়া আলো। হয়তো আজ তার উপলক্ষেই জ্বালিয়েছে, নাকি রোজ জ্বলে, কে জানে। ফটকের সামনে এসে থেমে গেল গাড়ি। ভেতরকার মস্ত হাতা পেরিয়ে সদর, তারপর ছোট বাঁধানো চাতালের ওপারে অন্দরমহল। বৈঠকখানা ঘরে ঝাড় জ্বলছিল, জমিদার স্বয়ং অপেক্ষা করছিলেন সেখানে। বেরিয়ে এলেন তাড়াতাড়ি। গৌরকান্তি চেহারা, বয়সের তুলনায় একটু বেশি বলিষ্ঠ, গ্রামের তুলনায় বিশেষ শৌখিন। কোকিল পাড়ের ধুতির ঝিরিঝিরি কোঁচা ভাঁজ করে কোমরে গোঁজা, গায়ে গিলে করা চুড়ি হাতা পাতলা পাঞ্জাবি, গলায় সোনার বোতাম সোনার চেনে আটকানো, হাতে সোনার রিস্ট ওয়াচ। চুল পাতলা, কিন্তু খুব যত্ন করে আঁচড়ানো হয়েছে কপাল লেপ্টে। ঠোঁটে অবিশ্রান্ত প্রাণের কষের কালচে দাগ। এক পলক তাকিয়ে অরুন্ধতী চোখ নামিয়ে নিল। এই যে, কোনো কষ্ট হয়নি তো আসতে? অরুন্ধতির দিকে অনেকক্ষণ প্রায় পলকহীন চোখে তাকিয়ে থেকে জমিদার অভ্যর্থনায় অস্থির হলেন। নিতান্ত পাড়াগাঁ, দেখে শুনে প্রথমটা হয়তো ভালোই লাগবে না, কিন্তু শেষে দেখবেন গ্রাম আমাদের চমৎকার, যেমন স্বাস্থ্য তেমন সুন্দর। ওরে এই, কে কোথায় আছিস? দিদিমণিকে নিয়ে যা না ভেতরে, একেবারে দোতলার ঘরে নিয়ে যা। নিজেই পিছনে পিছনে এলেন অন্দরে, দোতলার সিঁড়ির মুখ পর্যন্ত। আজ আর কোনো কথা নয়, একেবারে বিশ্রাম। এই সদি, বুঝলি? দিদিমণিকে একেবারে হাত মুখ ধোবার ব্যবস্থা করেই খাবার দিয়ে দিবি, ট্রেনের ধকল কি কম। কার্পেট মোড়া সিঁড়ি বেয়ে উঠে আসতে আসতেও অরুন্ধতী জমিদারের মনোযোগ অনুভব করল। লম্বা টানা বারান্দা বেয়ে ডান দিকে খানিক খোলা ছাদ বেঁকে গেছে, তারপর আবার ঘুরে গেছে তেমনি লম্বা বারান্দা তেতলার সিঁড়ি পর্যন্ত। আসলে এই এক ফালি ছাদটি যুক্ত করেছে দুটি বাড়ি। নিচে তাকালে চৌকো আঙিনা। বোঝা গেল গ্রামের ধনী ব্যক্তিদের চিরাচরিত প্রথা অনুযায়ী এই বাড়িটিও চক মেলানো। ঠিক ছাদের সামনের ঘরটি তার জন্য নির্দিষ্ট ছিল। বারান্দার তিনখানা ঘরের প্রথম ঘর। পশ্চিমের জানলায় ধুধু বাগান, অন্ধকারে আচ্ছন্ন। দক্ষিণে খানিক খোলা ছাদ, এক পাশে ছোট স্নানের ঘর। ঝি দেখালো, হুই আমাদের পুকুর ঘাট, দেখছো না কেমন জল চিকচিক করছে? বলাই বাহুল্য, অরুন্ধতী দেখতে পেল না, অনুমানে বুঝে নিল। সেই রাত্রে কেবলমাত্র জমিদার আর দু একজন পরিচারিকা ছাড়া আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না। তাতে খানিক স্বস্তিই পেল অরুন্ধতী, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে পারল। রাত্রি কাটল তন্দ্রা আর জাগরণের এক অদ্ভুত সমাবেশে। একটা নাম না জানা ভয় যেন আবরণের মতো অনুক্ষণ ঘিরে রইল তাকে। যে কোনো শব্দেই চমকে চমকে উঠতে লাগল। সে যে হতভাগ্য তা সে জানে, কিন্তু হতাদরে মানুষ হয়নি। যেমন মা ছিল না, তেমনি বাবার আশ্চর্য স্নেহ ছিল। বাবা যখন মারা গেলেন, দাদামণির অপরিমিত ভালোবাসা সব শূন্যতা ভরে দিল। আর দাদামণির পরে যেখানে সে আশ্রয় পেল, সে তো সিংহাসন। মনে মনে অরুন্ধতী সেই অতুলনীয় ভাগ্যের কোনো হিসেব পায়নি, কেবল কৃতজ্ঞতায় বুক ভরে উঠেছে। ঈশ্বর যেমন একদিকে তাকে বঞ্চিত করেছেন, তেমনি আর একদিকে হয়তো পূরণ করে দিচ্ছেন। তা নইলে এমন মাতৃস্নেহ সে পেল কেমন করে? কেমন করে সোমনাথের মতো স্বামী পেল? এ তো তাঁরই দান। দাদামণির বিচ্ছেদের অসহ্য যন্ত্রণায় জ্বলতে জ্বলতে, বুক ভাসা কান্নায় রাত্রির অন্ধকারে গলে যেতে যেতে সব দুঃখ ছাপিয়ে এই অনুভূতি তাকে শান্তি দিয়েছিল যে আছে, আছে,
অনেক গিয়েও অনেক আছে সংসারে যার তুলনা নেই। কিন্তু এখন আর কি রইল তার এখানে, এই স্বজনবিহীন মরুভূমিতে? এই যে একলা ঘরে পড়ে আছে, কে দেখছে তাকে, কে চাইছে? প্রাণপণ শক্তিতে নিজের মুখটা সে বালিশের মধ্যে চেপে ধরল। ভোর হলো, আস্তে আস্তে আশীর্বাদের মতো ছড়িয়ে পড়ল আলো। জানলায় তাকিয়ে উঠে বসল অরুন্ধতী। আর বসেই মনে পড়ল কালকেও ঠিক এমনি করেই ভোর হয়েছিল, এমনি করেই সূর্য তার আলো ছড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীতে, সোমনাথের ফ্ল্যাটে। ভালো লাগছিল না। মুখ ধুয়ে এসে চুপচাপ দাঁড়িয়েছিল রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে। শোবার ঘর থেকে সোমনাথ বেরিয়ে এলো হঠাৎ। কে জানে এত ভোরে সে কেন উঠেছিল। তাকে দেখে থমকে দাঁড়ালো। আপনি এখানে? চোখ থেকে চোখ সরিয়ে নিল অরুন্ধতী। মৃদু গলায় বলল, বৃন্দাবনকে ডেকে দেব? আপনি কেন? ডেকে না দিলে ও উঠতে দেরি করে। ও, একটু যেন দ্বিধা করল সোমনাথ। তারপর সহজ হয়ে বলল, আপনার বোধহয় খুব ভোরে ওঠা অভ্যেস। হ্যাঁ, সময়টা সুন্দর, কিন্তু আমি পারি না। কখনো যদি ঘুম ভেঙে যায় তাহলে আকাশের দিকে তাকিয়ে খুব ভালো লাগে, আর ভালো লাগার সঙ্গে সঙ্গেই মনে হয়, ইস, একটু চা পেতাম যদি, তাহলে ভোরের দৃশ্যটা আরো কত মধুর লাগতে পারত। অরুন্ধতী মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। একটু অপেক্ষা করে সোমনাথ চলে গেল আবার। আর এই এক পলক নিভৃত দর্শন, একটু কথা, এই যেন তাকে ভরিয়ে দিল, ভাসিয়ে নিল। অরুন্ধতী তাড়াতাড়ি আঁচ দিতে বসল উনুনে। বৃন্দাবনকে ডাকা পর্যন্ত তর সইল না, পাছে দেরি হয়ে যায়। হাওয়া করে করে জল ফুটল। তারপর বৃন্দাবনকে ডেকে চা তৈরি করে পাঠিয়ে দিল ঘরে। ভালোবাসার জনকে তার ভালো লাগার সুখটুকু দিতে পারার মতো আর কি আছে জীবনে, আর যেটা এত সহজেই দেওয়া যায়? অরুন্ধতী উঠে পিছন দিককার ছাদে এসে দাঁড়ালো। আম, জাম, জামরুলের রাত্রি ধোয়া নরম রঙে ঢেউ তুলেছে হাওয়া। সেই হাওয়ার ঝাপটা অরুন্ধতীর মুখেও হাত বুলোলো। ভালো লাগলো। পাখি ডাকলো চেনা সুরে। চারদিকে তাকিয়ে আর অপরিচিত লাগলো না কিছু। এই তো গ্রাম, এর সঙ্গেই তো তার আবাল্যের বন্ধন। ওই তো দিগন্ত জোড়া মাঠ, খালি পায়ে খালি গায়ে হেঁটে যাচ্ছে চাষি মজুরের দল। ভোর না হতে পান্তা খেয়েছে কানা উঁচু থালায়। সারাদিন ধান কাটবে, ফিরে আসবে সন্ধ্যাবেলা। স্ত্রী তাড়াতাড়ি লাল লাল মিষ্টি আর মোটা চালের ভাত এনে দেবে এক কাঁসি। এক দণ্ডে ফুরিয়ে যাবে সেই ভাত। সারাদিনের ক্লান্তির পরে গার্হস্থ্য আরাম, তারপর তামাক টেনে গভীর ঘুম। কাল রাত্রিরের ব্যাকুল হৃদয় শান্ত হয়ে এলো। মন আবার সে সুরে বেঁধে নিল। পর্দা সরিয়ে নতুন মুখ উকি দিল একটি। এই যে, আপনি উঠেছেন? গিন্নিমা ডাকছেন আপনাকে। ছ্যাঁত করে উঠল বুকটা। এত সকালে? পাগলের খেয়াল না তো? কালো কালো চোখের তারায় আবার আশঙ্কার ছায়া ঘন হলো। এক্ষুনি? হ্যাঁ, কিন্তু আমি তো। হাত মুখ ধোননি? আচ্ছা, তাড়াতাড়ি করে নিন, আমি বরং দাঁড়াই একটু। মেয়েটির কথাবার্তা বেশ ভদ্র, চেহারা এবং শাড়ি পরার ধরনও মার্জিত। বোঝা গেল কোনো আশ্রিত আত্মীয় মেয়ে। অরুন্ধতী তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিতে নিতে মনের কেঁপে কেঁপে ওঠা পর্দাগুলোকে সংযত করতে লাগলো। তারপর ধীরে ধীরে সামনের খোলা ছাদ পেরিয়ে এপাশের বারান্দায় দাঁড়ালো এসে। মেয়েটি বলল, আমার নাম আনু, আমি ওপরেই থাকি। জ্ঞাতি সম্পর্কে উনি আমার কাকিমা হন, আমি দেখাশোনা করি। এখন আপনি এলেন, ভালো হলো। যা বাড়ি! চকিতে চোখ তুলল অরুন্ধতী। কেন, কেমন বাড়ি? এই প্রশ্নটি তৎক্ষণাৎ উঠে এসেছিল মুখের কাছে, কিন্তু চুপ করে রইল। আনুই আবার বলল, ওর বিশেষ কোনো ঝামেলা নেই, শান্ত মানুষ। দরজার সবুজ রঙের পর্দা সরিয়ে তাকে নিয়ে এসে ভেতরে ঢুকল। মস্ত উঁচু খাটের উঁচু কার্নিশের অন্তরালে মস্ত বালিশে মাথা রেখে চোখ বুজে প্রায় ডুবেছিলেন মৃন্ময়ী। তাদের দেখে বড় বড় নিষ্প্রভ চোখে তাকালেন একবার। একটু পরে গাঢ় গলায় বললেন, এসো, ওখানে চেয়ারটায় বসো। অরুন্ধতী লক্ষ্য করে দেখল তাকে। এই ভদ্রমহিলাকে স্ত্রী হিসেবে
কাল রাত্রিরে ক্ষণিক দেখা মসলিন পাঞ্জাবি গায়ে পামসু পরা বেঁটে বলিষ্ঠ জমিদারের সঙ্গে কোথাও মেলাতে পারল না। পেটো পাড়া কোঁকড়া তেল চপচপে চুল আর পান তামাক দোক্তায় রঙিন ঠোঁট, প্রায় বুড়ো লোকটির সঙ্গে এর যে কখনো কোনো সম্বন্ধ হতে পারে এমন কথা ভাবতেও যেন অবাক লাগল। অতিশয় সুন্দর একখানা মুখ, অতিশয় বিষণ্ণ। সত্যি বলতে, যদিও তিনি এ বাড়ির গিন্নি, কিন্তু গিন্নিত্ব নেই কোথাও। মোটা শরীর নেই, মোটা গয়না নেই, মোটা পাড় শাড়ি নেই, এমনকি সিথির সিঁদুরের রেখাটিও অতি সূক্ষ্ম। পুরনো হাতির দাঁতের মতো হলদেটে গায়ের রং, রেশমের মতো নরম কুচকুচে কালো চুল, হাতখানা এলিয়ে আছে কপালের উপর, যেন মোমের তৈরি। তুমি তো খুব ছেলে মানুষ। আস্তে আস্তে তিনি চোখ মেললেন। আস্তে আস্তে তিনি বললেন, বয়স কত? 19। মা বাপ নেই? না। কে আছে? কেউ না। তাই? ক্লান্ত হয়ে থামলেন। 2টি মেয়ে আছে জানো? অরুন্ধতী বলল, জানি। তাদের দেখাশোনাও তোমাকেই করতে হবে। জানি। পারবে? অরুন্ধতী চোখ তুলল। সেই চোখের সঙ্গে চোখ মিললেন তিনি। তাদের একটি জ্বর, বয়স 12, বিছানায় থাকে, জীব আড়ষ্ট। অন্যটি তার চেয়ে 1 বছরের ছোট। 2টি মেয়ে, 2টি এ বাড়ির দ্বিতীয় পক্ষের সন্তান, আমার নয়। অরুন্ধতী মাথা নিচু করে চুপ। মায়া লাগছে তোমায় দেখে। একটু থেমে আরো আস্তে, আমাকে দেখে কি অসুখ মনে হচ্ছে তোমার? কি বলবে অরুন্ধতী? ভদ্রমহিলা মৃদু হাসলেন। প্রথমে ভেবেছিলাম হৃৎপিণ্ডের অসুখ, তারপর মনে হলো মাথার, এখন দেখছি ফুসফুস দুটো ফুটো। অরুন্ধতী চুপ। আমার কথা শুনতে শুনতে তোমার নিশ্চয়ই অবাক লাগছে। তা লাগুক। তোমার মুখখানা দেখে আজকের সকালটাতে আমার মন যেন কেমন করে উঠছে। আনু? বাইরে থেকে সেই মেয়েটি এসে দাঁড়ালো। চা করে দে। ওর চাও আজ আমার সঙ্গেই দে। নিচে বামন দিকে জল খাবার সাজিয়ে পাঠাতে বলে আয়। যাচ্ছি। আনু চলে গেল। চোখ বুজলেন তিনি। ঘরে একটা নিস্তব্ধতা নামল। অনেক পরে চোখ বুজেই বললেন, মানুষের মেয়ের মতো অসহায় প্রাণী জীবজগতে আর কিছু নেই, বুঝলে? মনে হচ্ছে সে বিষয়ে আমার সঙ্গে তোমার একটা মস্ত মিল আছে। আনু ঢুকল। তার হাতে জল খাবার, লুচি, হালুয়া আর পেঁপের টুকরো। খাটের তলা থেকে জল চৌকিটা টেনে তার উপর রাখতে যাচ্ছিল। মৃন্ময়ী অস্থির হয়ে উঠলেন। করছিস কি? আমার চৌকিটায় দিচ্ছিস কেন? বাইরে থেকে একটা তেপায়া নিয়ে আয় না। কেন, আপনার চৌকিটাতে দিলে কি হয়? কি হয় না হয় তা যখন এখনো পর্যন্ত সাব্যস্ত হলো না, তখন নাই বা দিলি। তার চেয়ে ওর নিজের ঘরেই দিয়ায়, যা। দরকার নেই এ ঘরে বসে খেয়ে। ওই আপনার এক ভুল ধারণা। রীতিমতো বিরক্ত হলো আনু। বোঝা গেল এটা নিয়ে তাদের মধ্যে একটা বহুদিনের বচসা আছে। এটাও বোঝা গেল মেয়েটির সঙ্গে তার কাকিমার সম্বন্ধটা ঠিক আশ্রিতের মতো নয়, মমতার। অরুন্ধতী উঠে দাঁড়িয়ে কুণ্ঠিত মুখে বলল, সকালে এত কিছু খাওয়া আমার অভ্যেস নেই। তাছাড়া এখন আমার ইচ্ছেও করছে না। অন্য একটা থালায় সামান্য কিছু দিন, এখানেই দিন। মৃন্ময়ী বললেন, আমি একাই থাকি, একাই খাই, একা একাই আমার ভালো লাগে। এই মেয়েটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। তার উপরে আবার তোমাকে জড়ো করা হলো। কি ব্যাপার বলো দেখি? ততক্ষণে পর্দার বাইরে চা নিয়ে এসে ঝি দাঁড়ালো। আনু নিয়ে এলো তার হাত থেকে। ঘরের মেঝেতে থালা রেখে বাইরে গেল তেপায়া আনতে। অরুন্ধতী নিচু হয়ে পেয়ালাটা তুলে নিয়ে মৃন্ময়ীর মাথার কাছে রাখল। বয়স্ক, মায়ের বয়সী এই সুশ্রী মহিলার কাছাকাছি দাঁড়িয়ে ভালো লাগলো তার। উনি চায়ের জন্য মাথা তুলতেই তাকে ঠিকঠাক করে বসিয়ে দিল। পায়ের চাদরটা টেনে দিল আস্তে। মৃদু গলায় বলল, আপনি বাইরে যেতে পারেন না? বাইরে? এই ছাদটাতে কিংবা খোলা বারান্দায়? না না। তার পক্ষে যতটা জোরে মাথা নাড়া সম্ভব ততটাই তিনি নাড়লেন। যেদিন বাইরে যাব
একেবারেই যাব, কিন্তু আমি ভাবছি কি, বিজ্ঞাপন দিয়ে আবার আমার জন্য একজন শুশ্রূষাকারিণী আনা হলো কেন? হঠাৎ 2 বছর পরে এত যত্নের অর্থটা কি? আর যেখানে আনুর মতো একটা মেয়ে স্বেচ্ছায় লেগে রয়েছে সর্বদা। আনু তেপায়াটা নিয়ে এসে তার উপরে অরুন্ধতির খাবারটা তুলে দিল। নম্র গলায় বলল, আপনি এবার খেয়ে নিন। কর্তা কাকা বোধহয় খোঁজ করছিলেন আপনার। কাজকর্ম সব উনি নিজে বুঝিয়ে দেবেন। কি আর খাবে অরুন্ধতী? খাবার মতো তার মনের অবস্থা ছিল না। কয়েক চুমুকে অত্যন্ত মিষ্টি, অত্যন্ত বিস্বাদ চা নামক তরল পদার্থটি গলাধ্যকরণ করে পেয়ালা রেখে উঠে দাঁড়াল। কর্তার ঘর এই বাড়ি থেকে একটু বিচ্ছিন্ন, একটু অভিনব। একটি সেতু দিয়ে খানিকটা হেঁটে যেতে হয়। মোটা মোটা পিলারের উপর দাঁড় করানো। উঁচু থেকে যতটা নিচু, একতলা থেকে ততটা উঁচু একটি বিরাট হলের মতো গোল ঘর। চারদিকে বড় বড় জানলা। শোনা গেল এই ঘরটি সম্প্রতি বানিয়েছেন উনি, নিরালা হবার জন্য। সেই ঘরে তাকে আনু নিয়ে এলো না। কর্তার খোদ ভৃত্য যুধিষ্ঠির এসে নিয়ে গেল সসম্মানে। অরুন্ধতীকে দেখে তিনি প্রসন্ন হয়ে উঠলেন। এই যে এসে গেছেন। তারপর রাত্রে ঘুমটুম হয়েছিল তো? কোনো অসুবিধে হয়নি? না, অসুবিধে আর কি। বসুন না, বসুন। দাঁড়িয়ে কেন? উনি নিজে এলিয়ে আছেন একটা ফরাসে তাকিয়া ঠেস দিয়ে। দূরে দূরে মস্ত মস্ত চেয়ার পাতা। এদিক ওদিক তাকিয়ে তারই একটায় বসল অরুন্ধতী জড়সড় হয়ে। তিনি অলসভাবে আলবোলায় আস্তে আস্তে টান দিতে দিতে অম্বুরি তামাকের সুগন্ধ ছড়িয়ে জিজ্ঞেস করলেন, আমার স্ত্রীর সঙ্গে দেখা হলো? হ্যাঁ। মেয়েদের ঘরে বোধ করি এখনো যাওয়া হয়নি? না। আজকের দিনটা দেখে শুনে নিন। যদি মনে করেন কাজ বেশি, তাহলে তক্ষুনি আমাকে জানাবেন। আমি অন্যরকম ব্যবস্থা করে দেব। অরুন্ধতী মাথা নাড়ল। ঘরটা আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ইচ্ছে করলে আপনি 2টো ঘরও পাশাপাশি ব্যবহার করতে পারেন। কি দরকার? আর আপাতত 100 টাকা করে দিলেও প্রয়োজন মতো আরো কিছু বাড়িয়ে দেওয়া যাবে। কি বলেন? অরুন্ধতী চুপ। আমার স্ত্রীর জন্যই যদিও আপনাকে আনা, কিন্তু তাই বলে যে সারাদিন ওই অসুস্থ মানুষের সঙ্গেই আপনাকে কাটাতে হবে তার কোনো মানে নেই। আপনি নিজের ইচ্ছে মতোই একটা নির্দিষ্ট সময় করে নেবেন, তাহলেই হবে। মোট কথা, কাজের জন্য আপনাকে কোনো চাপই এখানে দেব না আমি। আপন বাড়ির মতোই ঘুরে ফিরে থাকবেন, দেখাশোনা করবেন। সন্ধেবেলা আমার কিছু জমিদারি সংক্রান্ত চিঠিপত্র লিখে দিতে হবে, এই। ঠিক আছে। ও, যেন সহসা মনে পড়ল, আপনার বংশটি তো জানা হলো না। ব্রাহ্মণ? বাহ, তাহলে তো স্বজাতি। আচ্ছা, এখন আপনি যেতে পারেন। মেয়েদের সঙ্গে দেখা হওয়া দরকার। তাই আর মিছিমিছি আটকে রেখে কষ্ট দেওয়া কেন? হ্যাঁ? দুলে দুলে হাসলেন। শেষে দরজা পর্যন্ত উঠে এসে বিদায় দিলেন। তারপর মেয়েদের সঙ্গেও দেখা হলো অরুন্ধতীর। আর সব কিছুর পরে তার মনে হলো, এ বাড়িতে আর যারই অভাব থাক, কাজের লোকের অভাব নেই। তাকে কি তবে শোভার জন্য আনা হয়েছে? সম্মানের জন্য আনা হয়েছে? জমিদারির চাল দেখাবার ভদ্র সংস্করণ? রাত্রিবেলা শুয়ে শুয়ে কত কথা ভাবল। ভালো লাগলো না। চলে যেতে ইচ্ছে করলো সেই মুহূর্তে। কিন্তু কোথায় যাবে? দেশে কেউ নেই। কলকাতা কেউ নেই। কোথাও এক বিন্দু আশা নেই তার জন্য। মৃন্ময়ীকে ভালো লেগেছে। এ বাড়ির আবহাওয়ার মধ্যে তিনি ব্যতিক্রম। তিনি দুঃখী। এখানকার কিছুর সঙ্গেই তার মিল নেই। স্বামীর সঙ্গে তার সম্বন্ধ নেই। একতলার আরো অনেক আত্মীয় আশ্রিতদের মধ্যে ওই একমাত্র আনুই তার বন্ধু। সারাদিনে এটুকু বুঝেছে অরুন্ধতী। আর জমিদার, তিনি কেমন? মন্দ কি? ভালোই তো ব্যবহার। ভালো? না না, ভালো না। কেন ভালো না? কেন তা মনে মনে ব্যাখ্যা দিতে পারে না সে। তবু কি জানি তাকে ভয় ভয় করেছে। তার সামনে বসে অস্বস্তি লেগেছে। বিকেলে আবার ডেকে পাঠিয়েছিলেন তিনি। কত ভালো ভালো কথা বলছেন, আশার কথা, অর্থের কথা বলেছেন, নিজের শৌর্যবীর্যের কথা, ধন দৌলতের কথা। কেন বলেছেন?
কি দরকার ছিল? অরুন্ধতী বয়সে তার সমান নয়, মাইনে করা সামান্য চাকরানি মাত্র। তার সঙ্গে এত কথা কিসের? বসে থাকতে থাকতে ছেলে মানুষের মতো কান্না পেয়েছে। বদ্ধ ঘরের দেয়ালে দেয়ালে যেন ভয়ের ছায়া নেচে উঠেছে। আস্তে আস্তে তন্দ্রা নেমে এলো চোখের পাতায়, তারপর শান্তি। কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে বাড়ির সকলের সঙ্গেই আলাপ পরিচয় হলো। কলকাতার মাস্টারনি দর্শনীয় ছিল বই কি। নিচের তলার আত্মীয়া আশ্রিতার দল দোতলায় উঠে এলো দলে দলে। ঘরের মেয়ে যখন পরের ঘরের কাজে যায় তখন নিশ্চয় চরিত্র হারিয়েই যায়। সেই চরিত্রহীনাকে না জানি কেমন দেখায়, এই কৌতূহল তাদের মিটল। বদ্ধ বাড়ির একঘেয়ে ঝগড়া কোঁদলের মধ্যে একটু অন্যরকম আলাপের চাটনি জমল। বারে বারে এর ঘরে ওর ঘরে নানা প্রয়োজনে ডাক পড়তে লাগলো অরুন্ধতীর। প্রায় অতিষ্ঠ করে তুলল। অবশেষে আনু একতলার চৌকো আঙিনায় দাঁড়িয়ে বড় গলায় ঘোষণা করল, আপনারা কেউ ওপরে যাবেন না, আপনারা কেউ ওই মেয়েটিকে উত্ত্যক্ত করবেন না। আপনারা যে নানান ছলছুতোয় তাকে ডেকে পাঠিয়ে বাজে কথা বলেন, এ যেন আর দ্বিতীয় দিন না হয়। কাকিমা আমাকে বলে দিয়ে পাঠিয়েছেন সে কথা। ব্যাস, গলা খাটো হলো সকলের। ঘরে ঘরে ফোঁসফোঁসানি উঠল অক্ষম রাগের। ইস, কি আমার খুড়ির আনুগত ভাসুরঝি রে! উনি এলেন ঢোল বাজাতে। ঢং আর কাকে বলে? উপরের কাজে আছেন বলে দেমাকে যেন আর পা পড়ে না একতলায়। মতি পিসি স্নান করে এসে অর্ধ উলঙ্গ অবস্থায় কাপড় নিংড়োতে নিংড়োতে বললেন, ওলো বুঝিস না, 10,000 টাকায় কেনা বইয়ের হুকুম কি সোজা? তবু যদি 12টি মাস বিছানায় চিৎপটাং হয়ে না থাকতো, আর দেখলে দূর দূর করে না খেদাতো। ঢ্যাঙা জেঠি বললেন, বলি দিন তো ঘনিয়ে এলো, এখনো ভাঙবি তো মচকাবি না? অন্যান্য পরিজনেরা সকলেই একজোট হয়ে মৃন্ময়ী শ্রাদ্ধ করতে ব্যস্ত হল। তারা এও অনুমান করল, এই রূপবতী মায়াবতী মাস্টারনি শেষে তার কাল হবে। জমিদারের সমাদরের ঘটাটা তো দেখেছে তারা। মৃন্ময়ী ঠিকই বলেছিলেন। অরুন্ধতীরও মনে হল মৃন্ময়ীর বোধহয় ফুসফুসেরই অসুখ। জ্বর তাঁর ছাড়ে না, খুব খুব কাশি তার লেগেই আছে। অথচ কি আশ্চর্য, এদের এত অর্থ, এত বিত্ত, তবু মানুষটাকে একটা চিকিৎসা করায় না ভালোভাবে। কবিরাজ আসে, কি বড়ি দেয়, মৃন্ময়ী তৎক্ষণাৎ তা ফেলে দেন, চুকে গেল সব। আনু বলে, আমার কাকা কি একটা মানুষ? তার কি কোনো মায়া মমতা আছে? এখন আর একটা বিয়ের জন্য খেপে গেছে। সে কি? অরুন্ধতী ব্যথিত হয়ে চোখ তোলে। আনু সারা দুপুর গল্প করে এই পরিবারের রীতিনীতির। এই পরিবারেই খেয়ে পড়ে মানুষ সে। বাবার মৃত্যুর পরে মা তাকে নিয়ে এখানেই আশ্রয়ের জন্য আসেন। এখান থেকেই তার বিয়ে হয়। তখনও বুড়ো কর্তা বেঁচে। বর ছিল হাঁপানি রোগী, তার উপর বয়স্ক। বছর 5 মধ্যে বিধবা হয়ে চলে আসে আবার এখানে। এসেই দেখে দ্বিতীয় বউ বেঁচে থাকতেই এই কাকা অমরনারায়ণ আর একটা বিয়ে করে এনেছে। ততদিনে মারা গেছেন বুড়ো দাদু। প্রথম বিয়ে করেছিল 13 বছর বয়সে। সেই বউ মারা যাবার 6 মাস পরেই পাগল হয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করে। কুমারখালী রায়বাবুদের ঘরের মেয়ে ছিল সে। সেও ছিল অসামান্য সুন্দরী। এদের টাকা আছে, কিন্তু বংশের দিক থেকে ছোট। তাছাড়া সুন্দরীর উপর ভীষণ লোভ। তাই রায়বাবুরা যখন বিয়ে দিতে নারাজ হলো, তখন তার বৈমাত্রেয় ভাইকে 6,000 টাকা ঘুষ দিয়ে কত কৌশলে বিয়ে করে নিয়ে এলো। কয়েক বছর বাদেই আবার বিয়ে করলো এই কাকিমাকে। কাকিমার বাবা গরিব হলেও শিক্ষিত ছিলেন। 3টি ছেলে মেয়ে নিয়ে কায় ক্লেশে থাকতেন শহরে। তিনি কিছুতেই রাজি হননি এরকম একটা আকাট মূর্খ গ্রাম্য জমিদারের সঙ্গে বিয়ে দিতে, যার আর একজন স্ত্রী তখনও জীবিত। কিন্তু শেষ পর্যন্ত টাকার লোভে মেয়েকে বলি দিলেন। শোনা যায় কাকিমা বিষ খেতে চেষ্টা করেছিলেন, কিন্তু ধরা পড়ে যান। তারপর বিয়ের দিনও কনে সাজানো হবার পরে পালিয়েছিলেন, তাও ধরা পড়েন। চারধারে পাহারা ঘিরে নমো বিষ্ণু করে বিয়ে সেরে নিয়ে আসেন এখানে। তারপর তো একেবারে আটক। সেই বছরেই দোতলা তোলা হলো, শুধু ওকে আটকাবার জন্য। কাকিমা আর কিছু বললেন না।
কিন্তু কাকার সঙ্গেও তিনি কোনো কথা বলেননি। অন্তত আনু দেখেছে বলে তো মনে পড়ে না। কাকা সারাদিন ঘরের মধ্যে তাকে নিয়ে যা খুশি তাই করেছেন। পুতুলের মতো তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন সেই জবরদস্তির হাতে। জানতেন বাধা দেবার চেষ্টা বৃথা, আর তাছাড়া বাধা দেবার উৎসাহ বোধহয় ছিল না। একটি সন্তান হয়েছিল বছর 2 পরে, সেও মারা গেল। এরপরে ঝোঁক কেটে গেল কাকার। শুধু এক পক্ষের ঝোঁক আর কদিন থাকে। কাকিমারও স্বাস্থ্য ভেঙে গেল, একটু বোধহয় মাথারও দোষ হয়েছিল তখন। আনু আরো বলল, তারপর থেকে তো এই চলেছে। বিছানা নিয়েছেন, বলেন আমার যক্ষা হয়েছে, আর এই বলেই বোধহয় তাড়িয়েছেন কাকাকে। তা নইলে। অরুন্ধতী জানলা দিয়ে ধুধু রোদ্দুরের দিকে তাকালো, তারপর বলল, কি অদ্ভুত। আলাদা গোল ঘরটাকে তখনই তোলা হলো। যক্ষাকে যে কাকার ভীষণ ভয়, পাছে নিজের হয়। চিকিৎসা করান না কেন? চিকিৎসা করাবেন কি, জানাজানি হবে না? যক্ষা হলে কি তাদের বাড়ি ক্রিয়াকর্মে কেউ আসে, কেউ জল গ্রহণ করে? কাকার মেয়ে আছে না বিয়ে দেবার, জানাজানি হলে কি তার বিয়ে হবে? সে কি? অরুন্ধতী অবাক হলো। তাই বলে অসুখ করলে তার চিকিৎসা হবে না? মানুষটা মরে যাবে বিনা চিকিৎসায়? মরাই তো এখন চাইছেন কাকা। ঘরে বউ বেঁচে থাকলে বিয়েতে ভারী অসুবিধে হয়। আহারে, চোখ ছলছল করলো অরুন্ধতীর। আনু বলল, আর তাছাড়া এই কাকিমাকে কাকা ভীষণ ভয়ও পান। দ্বিতীয় বউয়ের বেলায় যত তাড়াতাড়ি ইচ্ছে হলো আর বিয়ে করে আনলেন, এর বেলায় তা পারবেন না। আমার মনে হয় হয়তো ভালোও বেসেছিলেন। কাকিমা যদি অত বিমুখ না হতেন, সমস্ত ঘটনাটা অন্যরকম হতে পারত। এখনো এ বাড়িতে কাকিমার হুকুম অমান্য করলে তার সাজা হয়। অরুন্ধতী চুপ করে রইল। হঠাৎ সন্ধ্যাবেলা সেদিন বৃষ্টি নামলো ঝমঝম করে। গাছপালা ঝাপসা হয়ে গেল মুহূর্তে, বন্ধ হয়ে গেল জানলা দরজা। অন্ধকার না হতেই সব নিঝুম। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।